হিমগিরি রাজ্যের দক্ষিণে এক জঙ্গলে বাস করত এক অসহায় হরিণ। হরিণ তার ছোট বাচ্চাকে নিয়ে একাই থাকতো। হরিণ তার বাচ্চাকে অনেক ভালোবাসতো। একবার জঙ্গলে অনেক খরা দেখা দেয়, সেজন্য হরিণ কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। তাই হরিণ অনেক চিন্তায় পড়ে যায়। সে এখন কি করে তার বাচ্চার খাবার জোগাড় করবে। তখনই তার বাচ্চা বলে ওঠে, মা, ও মা, আমার না বড্ড খিদে পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও না মা। ও মা, আমার তো খিদে পেয়েছে। হ্যাঁ রে মা, তোর বুঝি খিদে পেয়েছে? আশেপাশে তো কোনো খাবারও নেই রে মা, তুই এখানে একটু দাঁড়া, আমি দেখছি কোথাও কোনো খাবার খুঁজে পাই কিনা। তুই কিন্তু এখানেই থাকবি, এক পাও কোথাও নড়বি না। আচ্ছা মা, তুমি যাও, কোনো চিন্তা করো না, আমি এখানেই থাকবো, এখান থেকে কোথাও যাব না। এরপর হরিণ জঙ্গলের এদিক সেদিক খাবার খুঁজতে থাকে, কিন্তু জঙ্গলে কোথাও কোনো খাবার দেখতে পায় না। তবুও সে জঙ্গলের এদিক সেদিক খাবার খুঁজতে থাকে। এবার কি হবে, কোথাও তো কোনো খাবার দেখতে পাচ্ছি না। এবার আমার বাচ্চা কি খাবে? ও যে অনেকক্ষণ থেকে না খেয়ে আছে, ওর অনেক খিদে পেয়েছে। হরিণ যখন খাবার খুঁজছিল তখন এক বানর হরিণকে দেখতে পায় এবং তার কাছে এসে বলে, কি হয়েছে হরিণ বোন, তোমাকে এমন লাগছে কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ বোন, আর বলো না, আমার বাচ্চার অনেক খিদে পেয়েছে, ও খাবার চাইছে, কিন্তু তুমি তো জানো খরার জন্য এই জঙ্গলে কোনো খাবারই নেই। কি করি বলো এখন? ও, এই কথা, তা তোমার বাচ্চাকে কোথায় রেখে এসেছো? এই জঙ্গলে একটা দুষ্টু শিয়াল আছে, ওর কাছ থেকে তোমার বাচ্চাকে সামলিয়ে রেখো। ও কিন্তু খুব খারাপ। আর তুমি খাবার নিয়ে কোনো চিন্তা করো না, দূরের এক গ্রামে আমি কিছু ঘাস দেখেছি। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে বোন, আমি এখানেই অপেক্ষা করছি। কিছুক্ষণ পর বানর কিছু কচি ঘাস নিয়ে হরিণের কাছে আসে। ঘাস দেখে হরিণ অনেক খুশি হয়ে যায়। এই নাও বোন, কিছু ঘাস, এগুলো তুমি নিয়ে গিয়ে তোমার বাচ্চাকে দাও। তোমাকে অনেক ধন্যবাদ, এগুলো দেখলে আমার বাচ্চা অনেক খুশি হবে। তুমি আর এখানে দেরি করো না, তোমার বাচ্চাকে তুমি ওখানে একা রেখে এসেছো, তাড়াতাড়ি যাও ওর কাছে, না হলে ওর বিপদ হতে পারে। এরপর হরিণ ঘাসগুলো নিয়ে তাড়াতাড়ি সেখানে যায়। হরিণ সেখানে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে তার কোনো বাচ্চা ছিল না। আর সে আশেপাশে তার বাচ্চাকে খুঁজতে থাকে। বাচ্চা, ও বাচ্চা, কোথায় তুই? এই দেখ, তোর জন্য আমি কত খাবার এনেছি মা। এসব বলে হরিণ চারিদিকে তার বাচ্চাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। হঠাৎ সে ঝোপের কাছে এক শিয়ালকে দেখতে পায়। তুই তুই এখানে, তার মানে তুই আমার বাচ্চাকে খেয়েছিস, তাই না? না না, আমি এখনো তোর বাচ্চাকে খাইনি, ও আমার কাছেই আছে আর অনেক ভালোই আছে। কিন্তু তুই যেহেতু আমাকে বকা দিলি, এবার আমি তোর বাচ্চাকে খেয়ে ফেলবো। তোর এত বড় সাহস, তুই আমাকে বকা দিস? দেখ তবে এবার আমি কি করি। না না, তুমি আমার বাচ্চাকে কিছু করো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না, দয়া করে ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা, আমি তোর বাচ্চাকে ছেড়ে দিতে পারি, তবে তোকে আমার কথা মতো চলতে হবে। যদি তুই আমার কথা শুনিস তবে আমি তোর বাচ্চাকে ছেড়ে দিব, না হলে আমি ওকে আজই খেয়ে ফেলবো। না না, তুমি ওকে খেও না, আমি তোমার সব কথা শুনবো, বলো আমাকে কি করতে হবে। ঠিক আছে, শুন তবে, তোকে আমাকে 1 মাস খাবার নিয়ে এসে দিতে হবে। যদি তুই 1 মাস আমাকে ঠিকভাবে খাবার এনে দিতে পারিস, তবেই তুই তোর বাচ্চাকে দেখতে পাবি এবং তোর সাথে নিয়ে যেতে পারবি। ঠিক আছে, আমি তোমাকে 1 মাস খাবার এনে দিব, তবুও তুমি আমার বাচ্চার কোনো ক্ষতি করো না। এই বলে হরিণ শিয়ালের জন্য খাবার খুঁজতে যায়।
জঙ্গলে খাবারের অভাব ছিল। হরিণ অনেক খোঁজাখুঁজি করেও জঙ্গলের কোথাও খাবার খুঁজে পাচ্ছিল না। সে অনেক খুঁজতে খুঁজতে জঙ্গলের এক ধারে রাস্তার পাশে কিছু খাবার পায় এবং সে খাবারগুলো নিয়ে শিয়ালের কাছে যায়। এভাবে প্রতিদিন হরিণ শিয়ালের জন্য খাবার খুঁজে আনতো। বাহ, আজ তো অনেক খাবার নিয়ে এসেছিস। এভাবেই খাবার আনতে আনতে 1 মাস হয়ে যায় এবং সেই দিন হরিণ শিয়ালকে বলে, দেখো, আমি এই 1 মাস ধরে অনেক কষ্ট করে তোমাকে খাবার এনে দিয়েছি। এবার তুমি আমার বাচ্চাকে আমাকে একটু দেখতে দাও। কতদিন দেখি না আমার বাচ্চাকে, কতদিন ওর মুখে মা ডাক শুনি না। না, তুই এখনই তোর বাচ্চাকে দেখতে পাবি না। তোকে আরো 1 মাস আমাকে খাবার এনে দিতে হবে, তবেই তুই তোর বাচ্চাকে দেখতে পাবি, না হলে নয়। তুমি কেন এমন করছো? 1 মাস তোমায় খাবার এনে দিলে তুমি আমার বাচ্চার সাথে আমার দেখা করিয়ে দিবে, তবে এখন কেন এমন করছো? তুমি তো আমায় কথা দিয়েছিলে তুমি আমার বাচ্চাকে আমাকে একটু দেখতে দাও, না হলে আমি আর তোমাকে খাবার এনে দেব না। কি বললি তুই? আমাকে খাবার এনে দিবি না? দাঁড়া, এক্ষুনি তোর বাচ্চাকে আমি খেয়ে ফেলবো। তোকে আর আমাকে খাবার এনে দিতে হবে না। না না, এমন করো না। ঠিক আছে, আমি তোমাকে খাবার এনে দিব। হরিণ মন খারাপ করে আবার শিয়ালের জন্য খাবার খুঁজতে যায়। পথে হঠাৎই আবার বানরের সাথে হরিণের দেখা হয়ে যায়। হরিণের মন খারাপ দেখে বানর বলে, কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? তখন হরিণ শিয়ালের সব কথা বানরকে খুলে বলে। এগুলো শুনে বানর বলে, তুমি শিয়ালের কথা বিশ্বাস করে ওর জন্য খাবার খুঁজতে যাচ্ছ? ও তোমাকে মিথ্যে বলেছে। ও তোমার বাচ্চাকে খেয়ে ফেলেছে। ও এক প্রতিবেশী বানরের সাথেও এমন করেছিল। মিথ্যে বলে 1 মাস ওর কাছ থেকে খাবার নিয়ে এসেছে। ও তোমাকেও মিথ্যে বলেছে। কি বলছো বোন? ওই দুষ্টু শিয়াল আমার বাচ্চাকে খেয়ে ফেলেছে? হ্যাঁ, এভাবে আর চলতে পারে না। এবার ওই বদমাশ শিয়ালকে একটা উচিত শাস্তি দিতেই হবে। এরপর বানর ও হরিণ মিলে একটা বুদ্ধি বের করে। পরের দিন হরিণ খাবারের মধ্যে বিষ দিয়ে শিয়ালের কাছে নিয়ে যায়। বাহ বাহ, এত খাবার! আজ আমি অনেক খুশি। অনেক দিন পর এত খাবার একসাথে খাবো। শিয়াল আনন্দের সাথে বিষ মাখা খাবারগুলো খেয়ে ফেলে। আর খেতে খেতে সে হঠাৎই মাটিতে পড়ে যায়। বিষ মাখা খাবার খেয়ে দুষ্ট শিয়ালের মৃত্যু ঘটে। কি দিয়া মন কাইলা ও বন্ধুরে, অন্তরে পিরিতে আগুন ধরাইলা। প্রিয় এলাকাবাসী, আমাদের ফেলটুকুদু এবার চতুর্থবারের মতো ফেল মেরেছে। এই খুশিতে কদুর কিপটা বাবা এক মজলিসের আয়োজন করেছে। সেখানে আপনারা যাবেন, খাবেন এবং ফেলটুকুদুর জন্য দোয়া করবেন। এই কথাগুলো ঝলমলি হাতে মাইক নিয়ে ভ্যান গাড়িতে উঠে এলাকাবাসীকে বলতে থাকে ফেলটু কদুকে খেপানোর জন্য। এমন সময় সেখানে কদু চলে আসে আর ঝলমলিকে থাপ্পড় দিয়ে বলে, কি রে ঝলমলি, তুই রাস্তায় মাইক দিয়ে এসব কি বলছিস? আমার কি মান সম্মান নাই নাকি? এই দেখ, তোরা দেখ, ফেলটু কদুর নাকি আবার মান সম্মান আছে। যে কিনা বারবার ফেল করে আর তার পরিবারের মুখ উজ্জ্বল করে। দেখ ঝলমলি, একদম ভালো হচ্ছে না কিন্তু। আমি রাগলে এর ফল ভালো হবে না কিন্তু। চোরের মায়ের আবার বড় গলা। ফেল তো করেছিস, আবার বড় গলায় কথা বলছিস। তুই কি করবি আমাকে? আজ দেখবো তুই আমায় কি করতে পারিস। আমিও আজ মাইকিং করা বাদ দিব না, শালা ফেলটু কদুর বাচ্চা। ঝলমলির মুখে এসব কথা শুনে ফেলটুর খুব রাগ ওঠে। সে রাগ করে গিয়ে ঝলমলির চুলের মুঠি ধরে। ও মা গো, শালা ফেলটু কদুর বাচ্চা, আমার চুল ছাড় বলছি, ছাড়, নইলে কিন্তু তোকে কামড়ে দিব রে। এখন ছাড়তে বলছিস কেন, শালির ঘরের শালি? ঝলমলি,
তোর নাম যে কেন ঝলমলি রাখছে আমি বুঝি না। নামের সাথে তোর ব্যবহারের কোনো মিলই নেই। এমন কথা বলতেই ঝলমলি গিয়ে কদুর চুল টেনে ধরে হাতে কামড় দেয়। ওয়া বাবা, ওয়া মা, ওয়া বাবা, আহ ও মা গো, মরে গেলাম রে। ডাইনি রাক্ষসী ঝলমলি, জীবনে মাংস খাসনি, আমার হাত কামড়ে দিয়ে মাংস ছিঁড়ে নিলি। তোকে আমি ছাড়বো না রে ঝলমলি। কথাগুলো বলে কদু ঝলমলির দিকে এগিয়ে যায়। তক্ষুনি ঝলমলি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ছেলে তোর নেশা নেশা চোখে যেন আঙুল জলে বুকে, তোর নেশা নেশা চোখে যেন আগুন জলে বুকে। ঝলমলি নাচছিল আর গানটি গাইছিল। ঠিক সেই সময় সেখানে কদু চলে আসে। ঝলমলি কদুকে না দেখতে পেয়ে নাচতেই থাকে। আর তখনই ঝলমলির হাতটা গিয়ে কদুর নাকে লাগে। নাক কেটে যায় কদুর। ওয়া বাবা, ওয়া বা, ওয়া বাবা, ওয়া বা, আহ ইস, তুই আমার নাকটা ফাটিয়ে দিলি ঝলমলি। কাল তো কামড়ে আমার মাংস খেয়েছিস, আজ আমি তোকে মারবো, আর তুই কিনা আবারও আমার নাক ফাটিয়ে দিলি। বেশ করেছি, আরো করব। শালা কদুর বাচ্চা, তোর উচিত শিক্ষা হয়েছে। আমার সাথে পাঙ্গা নেওয়া আমার কি দোষ বল? আমি তো ইচ্ছা করে মারিনি। তুই আমার পিছনে চোরের মতো দাঁড়িয়ে থাকলে তো লাগবেই। তুই দেখছিস না আমি নাচছি? এসব কথা শুনে কদু বড্ড ক্ষেপে যায়। সে উঠে বাড়ির দিকে চলে যায় আর ভাবতে থাকে, এভাবে আর চলবে না আমার। যে করেই হোক পরীক্ষায় পাশ করতেই হবে, তাহলে আর কেউ আমাকে ফেলটু কদু বলতে পারবে না। আমার আর ঝলমলির সাথে ঝামেলাও হবে না। শালি ঝলমলি তো আমাকে জ্বালিয়ে মারলো, ওর জ্বালায় আর আমি বাঁচতে পারছি না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। ফেলটু কদুর পরীক্ষার দিন ঘনিয়ে আসে। ফেলটু কদু ভাবতে থাকে, আমি তো সারা বছর আনন্দ করে কাটিয়েছি নকল করে পাশ করব বলে। জানি না হলে স্যাররা কেমন হবে, তাদের চোখ ফাঁকি দিয়ে নকল করতে পারবো তো? এভাবে আমার কপালে যে কি আছে আল্লাহই জানে। এসব ভাবতে ভাবতে ফেলটু কদু তার বন্ধুদের নিয়ে পরীক্ষার হলে ঢুকে পড়ে। ঢুকে দেখে ওদের সব বন্ধুদের সিট একসাথে পড়ে। এতে কদু খুব খুশি হয়। এর মাঝে হলে স্যার ঢুকে পড়ে। আরে তোমরা উঠে দাঁড়িয়েছো কেন? তোমরা যে যার সিটে বসে পড়ো, এখন তোমাদের খাতা দেওয়া হবে। স্যার, আমার একটা কথা ছিল, আমি হিসু করতে যাব স্যার। গদু, এটা কেমন ভাষা বললে? বলবে প্রসাব করবে, তা না পারলে বলবে চাপ আছে স্যার। স্যার বুঝলাম, কিন্তু স্যার হাগু পাইলে তাহলে কি বলবো? স্যার আমি বলছি হাগু পাইলে কি বলবে? প্রসাব পাইলে বলবি চাপ আছে, আর হাগু পাইলে বলবি চাপের বাপ আছে স্যার। তাহলে স্যার বুঝে যাবে। স্যার তো দেখছি হলে কড়া ডিউটি দিছে, সবার খাতা চেক করছে স্যার। এর চোখ ফাঁকি দিয়ে তো নকল করাও সম্ভব না। এদিকে আমিও তো কিছু পারি না, কি যে করি? যে কোনো একটা উপায় আমাকে বার করতেই হবে। আমাকে এবার নকল করে পাস যে কোনো মূল্যে করতেই হবে। ফেলটু কদু নামটা আমাকে এবার মুছে ফেলতেই হবে। কি ব্যাপার কদু, এভাবে কি ভাবছো? লেখা বাদ দিয়ে তাড়াতাড়ি দেখো, সবাই লিখছে দেখো না। তোমার জন্য কি সময় বসে থাকবে নাকি? আসলে স্যার আপনার কথাই ভাবছিলাম আর কি। এই কাগজটা নিন স্যার। কদু কাগজে কিছু একটা লিখে স্যারের হাতে দিল। স্যার সেটা নিয়ে চেয়ারে বসে পড়লো আর কোনো ছাত্রছাত্রীর খাতা চেক করলো না। এই সুযোগে কদু ইচ্ছামতো নকল করে লিখতে থাকলো। যাক বাঁচলাম, এখন শুধু লিখবো আর লিখবো। স্যার আর আমার কোনো খাতা চেক করবে না। এবার আমার পাস করা ঠেকায় কে? এবার তো ফেলটু কদু নাম আমি মুছেই ছাড়বো ইনশাল্লাহ। স্যার বেটা এবার বুঝুক মজা, কদুকে নকল করা থেকে আটকাবে কে? এভাবেই পরীক্ষা শেষ হয়ে গেল। সবাই হল থেকে বের হয়ে যে যার বাড়ির দিকে চলে গেল। কদুর বন্ধু মদন কদুকে বলে, কিরে কদু, তুই স্যারকে ওটা কি কাগজ দিলি হাতে, যেটা থেকে স্যার আর কোনো খাতা চেক না করে চেয়ারে গিয়ে বসলো? আরে মদন শোন তবে রে, ওই কাগজে আমি লিখেছিলাম স্যার আপনার প্যান্টের পিছনের দিক দিয়ে সম্পূর্ণ ছিঁড়া,
আপনার সব কিছু দেখা যাচ্ছে, আর এই কারণেই স্যার চেয়ারে বসে নিজেকে আড়াল করে। আর আমি এই সুযোগে নকল করে নেই। তাছাড়া ওই স্যারকে টপকে আজ আর নকল করার কোনো উপায় ছিল না রে, তাই তো এই চাল দিয়েছি আমি। হা হা, যাক দোষ, ভালোই করেছিস, এতদিনে একটা কাজের কাজ করেছিস। এভাবেই আরো কিছুদিন কেটে যায়। ফেলটু কদুর রেজাল্টের দিন ঘনিয়ে আসে। ফেলটু এবার পাশ করে যায়। এই খুশিতে ফেলটু কদু বাজারে যায় মিষ্টি আনতে। এমন সময় রাস্তায় ঝলমলির সাথে দেখা হয়ে যায়। রে ফেলটু কদু, কি খবর তোর? আজকাল তো তোর দেখাই পাওয়া যায় না। চুপ ঝলমলি, একদম চিংড়ি মাছের মতো লাফাবি না, আর আমাকে ফেলটু কদুও বলবি না, শুধু কদু বলবি। আমি এবার পাশ করেছি, বুঝেছিস? ওরে আমার কদু সোনা গো, তুমি এবার পাস করেছো। থাক, এখন থেকে তাহলে কদু বলেই ডাকবো। প্রিয় এলাকাবাসী, আমাদের কদু আর ফেলটু কদু না, সে এবার পাস করেছে। এক জঙ্গলে বাস করত এক হাঁস দম্পতি, আর ওই জঙ্গলে বাস করত বল্টু নামের এক দুষ্ট শেয়াল। বল্টু শেয়াল প্রতিদিন ওই হাঁস দম্পতিকে ধরার জন্য চেষ্টা করত, কিন্তু হাঁস দম্পতিও ভীষণ চালাক ছিল, তাই বল্টু শেয়াল ওদেরকে ধরতেই পারে না। একদিন হাঁস দম্পতি নদীতে নেমে শিকার ধরছিল। তখন হাঁসা হাসিকে বলল, গিন্নি ও গিন্নি, এভাবে আর কতদিন বলো? কেন, কি হলো গো? কি হয়েছে সেটা তুমি জানো না বুঝি? আমাদের যে সন্তান নেই, সন্তান ছাড়া ভবিষ্যৎ কেমন হবে বলো? কে তোমাকে মা আর আমাকে বাবা বলে ডাকবে বলো? সে খেয়াল কি আছে তোমার? আমি তো অনেক দিন থেকেই চেষ্টা করছি, কিন্তু ডিম না দিলে বাচ্চা হবে কি করে বলো? আমি কি চেষ্টা কম করছি? হয়েছে হয়েছে, তুমি কত চেষ্টা করো সে আমার জানা আছে। চলো চলো, এখন বাসায় ফিরে যাই। ওই দুষ্ট পাজি শিয়ালটা আবার আশেপাশে কোথাও লুকিয়ে আছে নাকি কে জানে। সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে। এই বলে হাসা আর হাসি সেদিনের মতো বাসায় চলে গেল। এদিকে পাজি শিয়ালটা হাসাহাসির খোঁজে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। উফ, কয়দিন থেকে আমি ওই পাজি হাসার হাসিকে খুঁজে বেড়াচ্ছি, পুরো জঙ্গল খুঁজেও পাচ্ছি না। কোথায় যে ওরা লুকিয়ে পড়েছে কে জানে। আগে তাও একটু একটু দেখা যেত, কিন্তু এখন তো দেখাই যাচ্ছে না। অনেকবার ওদের আক্রমণ করেও ধরতে পারিনি। কি যে করি, তবে যে করেই হোক ওদেরকে আমার খুঁজে বের করতেই হবে। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরদিন সকাল হতেই হাসি একটি ডিম দিল। ওগো শুনেছো, খোদা মনে হয় এতদিনে আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছেন। দেখেছো আমি কত সুন্দর একটা ডিম দিয়েছি। হ্যাঁ হাসি, সেটাই তো দেখতে পাচ্ছি। যাই হোক, এতদিন পর একটা খুশি সংবাদ নিয়ে আসলে। শোনো, আজকে থেকে তোমাকে আর শিকার ধরতে যেতে হবে না, তুমি বাসাতেই থাকবে আর ডিমটা পাহারা দিবে। আমি একাই গিয়ে শিকার ধরে নিয়ে আসবো। যদি ওই পাজি শিয়াল এই ডিমটা দেখে ফেলে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, বুঝেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। তুমি আবার ওই শিয়ালটাকে ধরা দিও না। তা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না হাসি, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। তুমি তোমার খেয়াল রেখো আর ডিমটাকে দেখে রেখো। যে কোনো সময় ওই পাজি শিয়ালটা আবার চলে আসতে পারে। এদিকে গাছের আড়ালে লুকিয়ে দুষ্টু পাজি শিয়াল হাসাহাসির সমস্ত কথা শুনে ফেললো। ও, তাহলে তোরা এখানে, আর আমি পুরো জঙ্গল তোদের খুঁজে বেড়াচ্ছি। বাহ, হাসিটা তো দেখছি ডিমও দেওয়া শুরু করেছে। বাহ, তাহলে তোদের আর আমি বিরক্ত করব না। এখন তোদের যখন ছানা হবে, ওই ছানা সমেত তোদেরকে আমি কচকচ করে গিলে ফেলবো। কচি ছানার মাংস বলে কথা। এই বলে দুষ্টু শিয়াল সেখান থেকে চলে গেল। উফ, সেই কখন থেকে মাছ ধরার চেষ্টা করছি,
কিন্তু এখন পর্যন্ত একটা মাছও ধরতে পারলাম না। মাছ ধরতে না পারলে আমি বা কি খাবো, আর হাসির জন্য বা কি নিয়ে যাব। দেখি আরেকটু চেষ্টা করে কোনো মাছ টাছ পাই কিনা। ওগো, তোমার এখন আসার সময় হলো। আমি তোমার জন্য কত চিন্তা করছি। ওই পাজি শিয়ালটা তোমার কোনো ক্ষতি করেনি তো? না না হাসি, আমি একদম ঠিক আছি। ওই পাজি শিয়াল আমাকে দেখেইনি। কিন্তু হাসি, তোমার সবকিছু ঠিক আছে তো? ওই পাজি শিয়াল কি এখানে এসেছিল? না গো, কেউ আসেনি। সারাদিন থেকে আমি ডিমটাই পাহারা দিয়েছি। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। হাসি আরো বেশ কয়েকটা ডিম দিল। একদিন হাসি তার ডিমগুলো নিয়ে তা দিতে বসলো। হাসি, ডিমগুলো ভালো করে তা দিও। আমি নদীতে যাচ্ছি শিকার ধরতে, তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর সন্ধ্যার আগে বাসায় ফিরে এসো। আজও দুষ্টু পাজি শিয়াল ঝোপের আড়াল থেকে হাসাহাসির সমস্ত কথা শুনে ফেললো। আরে বাহ, হাসি তো দেখছি ডিমে তা দিতে বসেছে। আর কিছুদিনের মধ্যে ওই ডিমগুলো থেকে বাচ্চা হবে। আর আমি তখন বাচ্চা সমেত ওই হাসাহাসিকে মজা করে খাবো। কচি ছানা বলে কথা, কতদিন থেকে যে খাই না। এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল। এভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। একদিন হাঁসের ডিম ফুটে 5টি ছানা বের হলো। ওগো, দেখছো আমাদের ছানাগুলো কত সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হাসি, সত্যি আমাদের ছানাগুলো কত সুন্দর হয়েছে। কি যে আনন্দ হচ্ছে, এতদিন পর আমি বাবা হতে পারলাম। চলো চলো, এক কাজ করি, তাড়াতাড়ি ছানাগুলোকে নিয়ে আমরা নদীতে চলে যাই। নদী থেকে ওদেরকে কিছু খাইয়ে আনি। হ্যাঁ হ্যাঁ, চলো তাই করি। এদিকে দুষ্টু পাজি শিয়ালটা জঙ্গলের ভেতরে খাবারের খোঁজ করছিল। উফ, সকাল থেকে এতক্ষণ ধরে বসে আছি, কিন্তু একটা শিকারও পেলাম না। ক্ষুধার জ্বালায় এদিকে আবার পেটটা চোচো করছে। কি যে করি, আর হাঁটতেই পারছি না। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে শিয়ালের মনে পড়ে গেল হাসা আর হাসির কথা। আরে আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম ওই হাসা আর হাসির কথা। অনেকদিন আগে তো ডিমে তা দিতে বসেছিল। মনে হচ্ছে এতদিনে হাসা হাসির ছানা ডিম থেকে বেরিয়েছে। যাই যাই, ওই কচি ছানাগুলো খেয়ে আসি। এরপর শিয়াল চলে গেল হাসা ও হাসির বাসায়। সেখানে গিয়ে দেখলো হাসা আর হাসি নেই, এবং তাদের ছানাও নেই। আরে আরে, এটা কি হলো? আমি তো অনেক দেরি করে ফেলেছি। হাসা হাসি তো ওদের ছানা ফুটিয়ে এখান থেকে চলে গেছে। এটা কোনো কথা হলো? তবে আমি এত সহজে হাল ছাড়ছি না। ওরা এই জঙ্গল ছেড়ে কোথায় যাবে? নিশ্চয় এই জঙ্গলে কোথাও না কোথাও ওরা লুকিয়ে আছে। ওদেরকে আমায় খুঁজে বের করতেই হবে। এরপর দুষ্টু পাজি শিয়াল হাসাহাসি ও তাদের ছানাদের খুঁজতে লাগলো। আরে, ওই তো হাসাহাসি ওদের ছানাকে নিয়ে নদীর পানিতে সাঁতার কাটছে। না, এখন ওদেরকে দেখা দেওয়া যাবে না। যেই না সাঁতার কেটে উপরে উঠে আসবে, তখন হঠাৎ করে ওদের আক্রমণ করে ওদেরকে ধরে মেরে ফেলতে হবে। তারপরেই কচকচ করে চিবিয়ে খাবো। হে হে হে। এখন একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। এই বলে শিয়াল ঝোপের আড়ালে লুকিয়ে পড়লো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, শিয়াল কি পারবে হাসাহাসি ও তাদের ছানাদের খুঁজে বের করতে? তা যদি তোমরা জানতে চাও, তাহলে বোকা শিয়াল ও চালাক হাঁসের দ্বিতীয় পর্বটা দেখতে ভুলো না।